বসবো, জীবন কাটিয়ে দেব। এর ভাগ্যে হয়তো এরকমই লেখা আছে। আপনারা কাজ করছেন না বহুদিন হয়ে গেল। এভাবে বাড়িতে আরামে থেকে এখন যদি হঠাৎ করে বলেন যে কাজ করতে যাব, তাহলে আপনারা কি পারবেন কাজ করতে? হোটেল চালানো মানে তো কোনো খেলা নয়। আপনারা জানেন তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে, রাতে ঘুমোতে ঘুমোতে 12টাও বেজে যেতে পারে। বৌদি, তুমি ঠিকই বলেছ। এতদিন বিশ্রাম করার পরে হঠাৎ করে কাজ করতে বললে আমিও পারবো না। এখন সমস্যা নন্দিনীর বিয়ের ব্যাপারটা, তাই তো? হ্যাঁ গো মা। নন্দিনী আর যাই হোক এই বাড়ির মেয়ে, আমার ননদ। ওর জন্য আপনারাই বরং একটা ভালো ছেলে সিলেক্ট করুন। যতই খরচা হোক না কেন, সব খরচ আমি নিজে করব। একদম গ্র্যান্ড বিয়ে হবে। তুমি আমাদের খুব উপকার করলে মা। এসব কথা এখন বলার কি দরকার বলুন তো? আগে আমরা নন্দিনী বিয়েতে দিই। আমার পরিচিত যারা আছে তাদেরও পাত্র দেখতে বলি। মামা, তুমি ওর জন্য ছেলে খোঁজার কাজটা সৎভাবে করো। এটা ওর ভবিষ্যতের প্রশ্ন। ঠিক আছে রে, ওর জন্য একটা ভালো ছেলে খুঁজবো। আমরা সবাই মিলে ওর জীবনটা খুশিতে ভরিয়ে তুলি। অশোক, এভাবে তুমি বারবার ওনাদের বাড়ি থেকে চলে যেতে বলো না। কোথায় যাবে বলো তো ওরা? ওদের জন্য তো একটা ভালো স্থায়ী ব্যবস্থা করতে হবে আমাদের। শিবানী, আমি কিন্তু সত্যি ওদের মন থেকে বের করতে চাই না, কিন্তু আমাদের খেয়ে অন্যের হয়ে কাজ করাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। দেখো, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আগে নন্দিনীর বিয়েটা তো হোক। এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আগে নন্দিনীর বিয়েটা তো হোক। এক মিনিট, এদিকে এসো। আর কি মা, শিবানী যখন এই দায়িত্ব নিয়েছে, আর ও এই দায়িত্বটা নেওয়া মানে ও এই কাজটা নিশ্চয়ই করবে মা। নন্দিনী, একটা ভালো ছেলে খুঁজবো, বিয়ে করে সেটেল হয়ে যা। আমিও তোর বাড়িতে সেটেল হয়ে যাব। এদের কাছে আর কতদিন কথা শুনবো? হায় রে হায়। আদি, আদি, আদি। বলুন গুরুদেব, আপনার কথাই ভাবছিলাম। আপনি এসে ভালোই করেছেন, বসুন। কেমন আছিস আদি? যদি আমি বলি আমি ভালো আছি, তাহলে মিথ্যে বলা হবে। আমি যে কাজই করছি তাতে কোনো ফল পাচ্ছি না। এবার কি করব সেটাই চিন্তা করছিলাম গুরুদেব। এখন কিছু না করাই ভালো আদি। কিছু সময় আমারও এটাই মনে হয় গুরুদেব। এই সব বাজে কাজ ছেড়ে দিয়ে সৎভাবে আমি আমার জীবনে বাঁচব। আদি, শেয়াল কোনোদিন কুকুর হয় না, কুকুর কোনোদিন শেয়াল হয় না। কেউ কেউ শুধু বলি হওয়ার জন্যই জন্মায়, আর কেউ কেউ শিকার করার জন্যই জন্মায়। এটা একদম সত্যি গুরুদেব, কিন্তু
আপনি আমার সাথে থাকা সত্ত্বেও শিবানীকে আমি কিছুতেই হারাতে পারছি না। আদি, অর্জুনের কৃষ্ণের সহায়তা থাকলেও ও কর্ণকে মারতে পারছিল না। কেন জানিস? কর্ণের করে থাকা পুণ্য ওকে রক্ষা করছিল। কিন্তু কৃষ্ণ সব পুণ্য ভিক্ষায় নিয়ে নেবার পরে অর্জুন কর্ণকে মারতে পারল। ঠিক সেইভাবে শিবানীকে ওই ঠাকুর রক্ষা করেছিল। গ্রহণের সময় ঠাকুরকে গর্ভগৃহতে বন্ধ রাখার সময় শিবানীর পেটে থাকা বাচ্চাকে আমরা মারতে পারলাম। আরে কোনো জিনিস চিরকাল একই জায়গায় থাকে না। এখন আমার প্রচুর টাকার প্রয়োজন গুরুদেব। কি করতে হবে বলুন? আমার অনেক টাকা চাই এখন। আরে জীবনে কোনো কিছু করতে গেলে দুটো রাস্তা থাকে, এক ভালো রাস্তা আর একটা উল্টো রাস্তা। টাকা কামানো একই, একটা হলো সৎভাবে কামানো, ওটার জন্যে অনেক সময় লাগবে, রিস্ক কম। আর একটা আর একজনকে ঠকিয়ে টাকা কামানো, ওটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু রিস্ক অনেক বেশি। কিছু বুঝলি? আধ্যাত্মিকতাতেও একই। যোগীরা ঠাকুরের আশীর্বাদ নেবার জন্যে মন্দির, পুজো পাঠ সব কিছু করে, কিন্তু আমার মতন তান্ত্রিকরা শ্মশান, তন্ত্রমন্ত্র এসবই করে। দুজনের লক্ষ্য একই আদি, আমরা তাড়াতাড়ি ফল পাই, কিন্তু আমাদের রিস্ক অনেক বেশি। আপনি শুধুমাত্র আমাকে এটা বলুন যে আগে কি করতে হবে। না আদি, এখন তোর সময় ভালো না। সময় ঠিক না থাকলে তুই যদি কোনো কাজ করতে যাস তাহলে সময় তোকে সঙ্গ দেবে না। সেই অসময়ে দড়ি পেরোলে ওটা সাপ হয়ে তোকে কামড়ে নেবে। তাই বলে চুপ করে বসে থাকা তো সম্ভব নয়। কিচ্ছু করতে পারবো না আমি, চুপ করে থাকতে হবে। দেখ, তোর সময় ঠিক না থাকার জন্যে 9টা গ্রহ তোর বিরুদ্ধে কাজ করতে থাকবে। লোকেরা উপায় বলে এই সব কিছু করায় শুধুমাত্র টাকা কামানোর জন্যে, কিন্তু আমি ওইভাবে কাজ করি না। আদি, এই 48 দিন তুই কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোবি না। আর আমার মতে বলে তোর সূর্য কিছুতেই দেখতে নেই। খাবার দাবার জন্য কোনো একজন লোক রেখে তুই নিজে কোনো একটা ব্যবস্থা করে নে। বাইরে কিন্তু তুই একদম বেরোবি না, তোর ওপরে বড় বিপদ আসতে পারে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। ঠিক আছে। আদি, কোনো কারণেও তুই কিন্তু বাড়ি ছেড়ে যাবি না। কোনো কিছু লাগলে আমাকে ফোন করিস, আমি আসবো। আদি, কিন্তু এটা মনে রাখিস, তুই বাড়ি ছেড়ে কোথাও বেরোবি না, মনে থাকে যেন। আচ্ছা গুরুদেব, আমি বুঝেছি। ঠিক আছে, আমি এবার আসছি।
Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty back together again. হ্যাঁ মহারানী, এত মন দিয়ে কি পড়ছো? কমলা দিদা, সকাল থেকে পড়েই যাচ্ছি কিন্তু মনেই থাকছে না। বেচারি, বইতে যদি গান লেখা থাকতো তাহলে মনে থাকতো। কি মজা, কি মজা! বাবা বাবা বাবা, টেস্টে এই ধরনের প্রশ্ন করবে আর তুই এই গান শোনাবি? বদমাইশি বন্ধ করে চুপচাপ রাইস মুখস্থ কর। দিদি, এখন ফোন খুললেই এই সমস্ত গান শুনতে পাওয়া যায়। ও কি করে পড়বে মা? ঠিক বলেছো কমলা মা, রূপাই ওর হাতে ফোন দিয়ে দিয়ে ওর মাথাটার 12টা বাজিয়েছে একেবারে। আর একবারও যদি আমি দেখেছি যে রূপা ওকে ফোন দিয়েছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ফোনটা নিয়ে বিক্রি করে দেবো, বলে দাও ওকে। আচ্ছা কমলা মা, আমি একটু মন্দিরে ঘুরে আসছি, ঠিক আছে? আমি যাব দিদি। আরে কমলা মা, মন্দিরে পুজো দেওয়ার পরে অন্য জায়গায় একটু যাওয়ার আছে, কাজ আছে একটু। আর সেই কাজ শেষে তো অনেকটা লেট হয়ে যাবে, তোমাকে শুধু শুধু ওখানে বসে ওয়েট করতে হবে। এক কাজ করি, নেক্সট টাইম আমরা সবাই প্ল্যান করে মন্দিরে যাব পুজো দিতে। ঠিক আছে দিদি। মা, আমিও যাব। কি, তুইও যাবি? ম্যাডাম, কাল না তোমার রাইমসের টেস্ট আছে। আমি মন্দিরে যাচ্ছি, তুই মুখস্থ কর, আর আমি ফিরে আসার পর সব কিন্তু বলতে হবে আমায়। মাথায় ঢুকেছে? ও হ্যাঁ, তোর টিচার একদিন আমাকে কল করেছিল। স্কুলে তুই কয়েকজন বাচ্চাদের নিয়ে সারাক্ষণ নাকি শুধু গান বাজনা করে যাস বলে কমপ্লেন করেছে। তুই নাকি টিচারদের চোখ রাঙাস। কোন টিচার বলেছে? নাম বলে দেখি। কেন রে, তোর বাবার কাছে গিয়ে নালিশ করে সেই টিচারকে অন্য কোনো ক্লাসে শিফট করতে চাস? হ্যাঁ, তোকে না আমাদের স্কুলে রেখে আমি একটা বড় ভুল করেছি। তোকে অন্য কোনো স্কুলে দেওয়া উচিত ছিল আমার। ও, আমি স্কুলের ওনারের মেয়ে বলে কেউ স্পেশাল ট্রিট করে না। সেই দিনও অশ্বিনী ম্যাম আমায় কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। নিশ্চয়ই তুই কোনো অন্যায় করেছিস যার জন্য টিচার তোকে পানিশমেন্ট দিয়েছে। হ্যালো, আমি ফিরে আসার মধ্যে কিন্তু সব রাইমস মুখস্থ হয়ে যাওয়া চাই। আসছি। কোন টিচার আমার নামে কমপ্লেন করেছিল? ওদের একটা ব্যবস্থা করতেই হবে। এইসব পরে করবে, আগে দুধ খাও। দেখো সোনা, গুরুদের ওইভাবে বলতে নেই। শিক্ষক আর গুরু ঠাকুরের মতন। আমি যখন ছোট ছিলাম, মাস্টারের কাছে পড়তে হবে বলে স্কুলেই যাইনি। সেই জন্য এখন কাজ করছি বাড়িতে। তুমি তো সেই রকম হবে না। ভালো করে পড়াশুনো করো সোনা। তোমার মায়ের থেকেও অনেক বড় হতে হবে তোমাকে, তাই না? খাও। বড় হতে হলে গুরুজনদের সম্মান দিতে হয়, কথা শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে। আরে না 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 না, এই বড়দের সাথে কথা বলতে আমার ভয় করে বাবা। কোনো কথা বললেই হুট করে বকতে শুরু করে দেয়। ঠিক আছে, এখন দুধটা খাও। তোমার মাই ঠিক, তাড়াতাড়ি খাও। পুরো গ্লাসটা শেষ করবে। আমি আর খাবো না। ছাড়ো। আমাদের উমা বড় হয়ে একেবারে ওর মায়ের মতো হবে। Humpty Dumpty sat on the wall. Humpty had a great fall. শিবানী, বাবা, কেমন আছিস মা? তোমার আশীর্বাদে ভালোই আছি আমি। কেন মিথ্যে বলছিস আমায়? তোর কতটা কষ্ট আমি জানি। কি করব বাবা, ভগবান তো আর সব সময় আমাদের ভালো করতে পারবে না। আমাদের কপালে যা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে। তুমি, দাদা, উমা, তোমরা সবাই আমাকে সাহস জুগিয়েছো বলে আমি সবকিছু ফেস করতে পেরেছি।
তোর আমাকে একটা সাহায্য করতে হবে মা। বলো না বাবা। তোর দাদা ভৈরব, ওর আর ওর মায়ের সাথে আমি অনেক অন্যায় করেছি মা। জানি বাবা, শঙ্করী মা সবকিছু বলেছেন আমায়। ওদের একটু টাকা দিয়ে সাহায্য করবি মা? টাকা দিয়ে সাহায্য না, গোটা সম্পত্তি লিখে দিয়েছিলাম, কিন্তু সে তার যোগ্য নয় বাবা। ওকে দেখতে সম্পূর্ণ আমার হিমাদ্রি দাদার মতোই। ভেবেছিলাম তার গুণগুলোও তার মতো হবে, কিন্তু সেটা মিথ্যে। সায়নের সঙ্গে হাত মিলিয়ে কমলা মা, রূপা, দুর্গা আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার বর আর মেয়ের জন্যই এই বাড়িতে আবার ফিরে আসি আমি। ও আমাদের সবাইকে ঠকিয়েছে বাবা। আমি সব জানি মা, ও বড় হবার পরিবেশটাই পায়নি। দয়া করে আমার মুখের দিকে তাকিয়ে ওকে একটু সাহায্য কর। আমি তোর পায়ে পড়ছি রে মা। না বাবা, কি করছো তুমি? দয়া করে করো না, করো না বাবা, না বাবা। দিদি, কি হয়েছে দিদি? তুমি এরকম করছো কেন? কমলা মা, আমার স্বপ্নে আমার বাবা এসেছিল। আমি এই যে মন্দিরে গেলাম, মন্দির থেকে বাড়ি ফেরার সময় আমার বাবাকে দেখলাম। উনি আমার কাছে এসে ভৈরবের সম্পর্কে অনেক কথা বলছিলেন। বললেন ভৈরব কোনোদিনই তার বাবার শাসন বা শিক্ষা কিছুই পায়নি, শুধু মায়ের ভালোবাসা আর আহ্লাদে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুই যে কোনো ভাবে ওকে সঠিক পথে নিয়ে আয়, আর ওকে আর্থিকভাবে কিছু সাহায্য করতেও বললেন। আমার পা ধরে ক্ষমা চাইলেন কমলা মা, পা ধরে অনুরোধ করছিলেন। আমি ভীষণ ঘাবড়ে গেলাম। আরে স্বপ্ন তো, ছেড়ে দাও মা, এত বেশি ভাবছো কেন? দিদি, তোমার বাবা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন, বুঝলে? ভৈরবকে তো তুমি অন্যভাবে সাহায্য করতে পারো। না কমলা মা, গোটা সম্পত্তিটাই তো আমার বাবার। ওনার সম্পত্তি থেকে ওনার ছেলেকে ভাগ দিতে বললে আমি দিতাম না কমলা মা। তার জন্য আমার পা ধরার কি দরকার ছিল? ভৈরব আর ওর মাকে দূরে রেখে তোমার বাবা ভুল করেছেন, সেই কারণে আমি বললাম তোমার বাবা হয়তো কষ্ট পাচ্ছেন। ভৈরবকে তো তুমি অন্যভাবে সাহায্য করতে পারো তো দিদি, তখন তোমার বাবার আত্মা শান্তি পাবে। হ্যাঁ কমলা মা, এ আর এমন কি, আমি কাল পরশুর মধ্যেই দাদার সঙ্গে দেখা করে সব ব্যবস্থা করে দেব। ওদের যা সাহায্য দরকার আমি সব করব কমলা মা। দিদি, আমি একটা কথা বলছি, তুমি রাগ করো না। তুমি যে সাহায্য করবে সেটা ভৈরবকে করো না, ওর মাকে করো, তাতে বেশি কাজ দেবে। আচ্ছা কমলা মা, তুমি একদম ঠিকই বলেছ। একটা কাজ করি, আমি গিয়ে একবার বড় মার সঙ্গে দেখা করি, ওনাকে কিভাবে সাহায্য করতে পারি সেসব বিষয়ে কথা বলে বরং আমি চলে আসবো কমলা মা। ঠিক আছে দিদি, এখন ঘুমিয়ে পড়ো।
জল খেতে উঠেছো দিদি? কমলা মা, তুমি এখানেই ছিলে? হ্যাঁ দিদি, তুমি যদি আবার উঠে পড়ো সেই জন্য। কমলা মা, বাইরের লোকেদের কাছে আমি একজন মা, একজন স্ত্রী, একজন পূর্ণবয়স্ক মহিলা, কিন্তু তোমার কাছে আমি এখনো একটা ছোট্ট বাচ্চা, তাই না?